ইস্পাহানি মির্জাপুর ভোটের মাঠে সারাদিন পাওয়ার্ড বাই এশিয়া ডুপ্লেক্স টাউনে। আমি যেমনটি বলছিলাম যে নির্বাচন এবং রাজনীতি নিয়ে যারা বিশ্লেষণ করেন, যারা যারা বিশ্লেষণ করেন, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের অনুষ্ঠানে। আজকে আমরা পেয়েছি বিশিষ্ট সাংবাদিক জনাব সোহরাব হাসান, তিনি আসবেন এবং তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। শুভ সকাল। শুভ সকাল। আপনি নিশ্চয়ই ভোট এখনো দেননি, ভোট দিতে যাবেন। সকাল 7:30 থেকে এসেছেন আমাদের এখানে। জনাব সোহরাব হাসান, যে প্রশ্নটি আমি সবার আগেই রাখতে চাই, নির্বাচন কমিশন বলছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন তারা আয়োজন করছে এবং এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না সমীকরণটা কোথায় যাচ্ছে। সারা দিন তো এখনো বাকি রয়েছে। আপনি কি মনে করেন নির্বাচন কমিশন সেই বেঞ্চমার্কটি ফুলফিল করতে পারবে কিনা? মানে সদিচ্ছা তো আছে, পারবে কিনা এটা কিন্তু শুধু নির্বাচন কমিশনের উপর নির্ভর করে না, এমনকি শুধু সরকারের উপর নির্ভর করে না। এখানে প্রধান নিয়ামক তো জনগণ। জনগণ ভোট দিবে এবং এই ভোট নেয়ার যে প্রতিযোগী, যে রাজনৈতিক দল এবং প্রার্থী, তাদের মানসিকতা, তাদের আচরণ, তাদের কর্মকাণ্ডের উপরে নির্ভর করবে আজকের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না, এর সাফল্য ব্যর্থতা প্রতিযোগী রাজনৈতিক দলের উপরই বেশি নির্ভর করবে। রাজনৈতিক দলের উপরে নির্ভর যদি করে, এখন পর্যন্ত তফসিল ঘোষণার পর প্রচার প্রচারণা এবং প্রচারণা শেষে আজকে ভোট গ্রহণ, আপনি কি মনে করছেন রাজনৈতিক দলগুলো সেই সদিচ্ছা বা সেই তাদের মনোভাব কেমন? এবং এতগুলো নির্বাচন আপনি কভার করেছেন, এবারকার নির্বাচনে কোনো ব্যতিক্রম কিছু কি দেখেছেন? যদি প্রথমেই বলেন তাদের মনোভাব কেমন, একটা যুদ্ধংদেহে ভাব প্রতিটি রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান দুই দল ও জোটের মধ্যে। আপনি নির্বাচনী প্রচারের সময় দেখেছেন নেতারা একে অপরের বিরুদ্ধে কি ধরনের বাক্যবাণ ছড়েছে। তারা জনগণের কাছে নিজেদের কর্মসূচি পরিকল্পনা তুলে ধরার চেয়ে বেশি সময় ব্যয় করেছে অন্যের গীবতকে, অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করে, এবং কখনো কখনো ব্যক্তিগত আক্রমণও করেছে। সুতরাং তাদের মানসিকতা যে খুব পরিবর্তন হয়েছে এটি বলার সুযোগ কম। তারপরও এই অন্যান্য নির্বাচনে যতটা সংঘাত সংঘর্ষ হয়, যতটা প্রাণহানি হয়, সংখ্যার দিক থেকে এবারে ততটা হয়নি। অর্থাৎ সংঘর্ষের মাত্রা কম ছিল, কিন্তু মাঠে বাক্যযুদ্ধটা অনেক বেশি প্রবল ছিল। বাক্যযুদ্ধটা যতটুকু আমরা মেনে নিতে পারি, সেই সংঘর্ষ মাঠে না জড়ালেই ভালো। বাকযুদ্ধটা অনেক সময় রাজনৈতিক কৌশল হয় এবং নির্বাচনের অনেকটা সৌন্দর্য বলা যায়, যতটুকু শালীনতা বা পরমত সহিষ্ণুতা বজায় থাকে। আপনি যতটা বলছেন শালীনতা এবং পরমত সহিষ্ণুতা বজায় থাকে, জি, এটা থাকলে তো আর বাক্যবাণে জর্জরিত করার প্রশ্ন আসে না। আপনি দেখুন অন্যান্য দেশে, বিশেষ করে উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে নির্বাচন হয় নীরবে। ভোটার ভোট কেন্দ্রে যায়, ভোট দিয়ে আসে, কেউ টেরও পান না, কোনো উত্তাপ নাই, কোনো উত্তেজনা নেই। কিন্তু আমাদের এখানে নির্বাচন আসলেই উত্তেজনা, অস্থিরতা, উত্তাপ, এবং সেটি কখনো কখনো সংঘাত সংঘর্ষে জড়ায়, একটা যুদ্ধ অবস্থা। কিন্তু আপনি যে আমরা যে নির্বাচন চাই সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ, সেখানে তো যুদ্ধ অবস্থা থাকার কথা না। সর্বশেষ গতকাল পর্যন্ত যে অন্য ধরনের যুদ্ধ অবস্থা আমরা দেখলাম, এই যে গতকাল পর্যন্ত আমরা এইবারকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি দেখেছি সেটি হলো এআই, গুজব, এবং গত রাতেও কিন্তু গুজবের একটি রাত ছিল আমি বলবো, আমরা যারা দেখেছি। এগুলো আসলে কতটুকু প্রভাবিত করে একটি নির্বাচনে, বিশেষ করে এখন একদম খুবই ক্রুশাল একটা মোমেন্ট চলছে। এখন যে কোনো তথ্য বিভ্রান্তি ছড়াতে পারে, জনগণের মনে, ভোটারদের মনে কিন্তু আশঙ্কার ভয় ভীতি তৈরি করতে পারে। এটিকে মোকাবেলা করার জন্য কি করা উচিত? প্রথম দিক থেকে নির্বাচন কমিশন সতর্ক করেছিল, তারা নিজেরাও সতর্ক ছিল যে এ ধরনের গুজব, এআই এবং নানা রকম অপপ্রচার, অপতথ্য, ভুল তথ্য প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকেই এটা ব্যবহার করা হয়েছে।
তবে সার্বিকভাবে বলবো যে মানুষ কিন্তু এটা দেখেছে, শুনেছে, কিন্তু বিশ্বাস করেনি। কিন্তু গতকাল যে ঘটনাগুলো ঘটেছে সেটা কিন্তু এআই এর ব্যাপার নয়, সেটা গুজব নয়। না, সত্যি। সেটা আমরা দেখলাম যে প্রার্থী বা প্রার্থীর সমর্থকরা কেউ ভোট কিনতে গিয়েছেন, কেউ নগদ টাকা দিয়েছেন, বা সিল দিচ্ছে। বস্তা বস্তা টাকা নিয়ে ঢাকা থেকে বাইরে গিয়েছেন, আবার কেউ ধরাও পড়েছেন। কিন্তু এই যে শেষ মুহূর্তে এসে এটি কেন হবে, এটাও কিন্তু ওই উত্তেজনা, অস্থিরতার কারণে, যে আমাকে যে কোনো মূল্যে জয়ী হতে হবে, জনগণ ভোট দিক বা না দিক। প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর মধ্যে এই এই অসহিষ্ণু মানসিকতা। আপনি বলছেন একটি নির্বাচন সুষ্ঠু হয় তখনই যখন প্রতিযোগী রাজনৈতিক দলগুলো মধ্যে সহিষ্ণুতা থাকে, সংযম থাকে, এবং নির্বাচনী আচরণবিধি পুরোপুরি মেনে চলেন। কিন্তু এই যে রাজনৈতিক দলের নেতা বা প্রার্থীরা, নিশ্চয়ই তারা এই নির্বাচনী আচরণবিধি জানেন, কি করা যাবে কি করা যাবে না, কিন্তু তারা জেনে শুনেই কিন্তু এই কাজটি করেন, নির্বাচনী আচরণবিধি ভাঙেন এবং তার কর্মী সমর্থকদের ভাঙতে উদ্বুদ্ধ করেন। আমরা অনেক জায়গায় দেখেছি। আবার নির্বাচনের দায়িত্বে যারা নিয়োজিত থাকেন তাদের মধ্যেও এই এক ধরনের পক্ষপাত, এক ধরনের দলীয় মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখলাম যে বরিশালে দুইজন সহকারী পোলিং কর্মকর্তা একজন প্রার্থীর বাড়িতে বা একটি দলের নেতার বাড়িতে যে সেখানে গিয়েছেন, এটি তো তিনি যেতে পারেন না, কারণ তিনি থাকবেন নিরপেক্ষ। তার উপর দায়িত্বটা হচ্ছে যে মানুষ যে ভোট দিবে সেই ব্যবস্থাপনা করবেন, তিনি কারো পক্ষেও থাকবেন না, বিপক্ষেও থাকবেন না। কিন্তু আমরা অতীতে যেমন দেখেছি, এবারেও দেখলাম সংখ্যা হয়তো খুব বেশি না, বা আমরা জানি না যে আজকে পুরো দিনটি কেমন যাবে, পুরো দিনে নির্বাচনের দায়িত্বে যারা নিয়োজিত তারা কেমন আচরণ করবেন। তারা যদি ওই ভুল থেকে বা ওই দৃষ্টান্ত থেকে তারা যদি শিক্ষা নেন এবং এ ধরনের ঝুঁকি নিজে না তৈরি করেন আর নিজে সৃষ্টি না করেন এবং অন্যকেও তৈরি করতে না দেন, তাহলে নির্বাচনটি গ্রহণযোগ্য হবে। মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করেছিল 12ই ফেব্রুয়ারির জন্য, সেই প্রত্যাশা পূরণ হবে। আর যদি সেটি না হয় তাহলে কিন্তু সামনে ভয়াবহ বিপদ আমরা লক্ষ্য করছি। আমরা বিপদটা আসলে আশঙ্কাটা এখনই করতে চাচ্ছি না, সবেমাত্র শুরু হলো। এবার যে চিত্রটি দেখেছি সেটা হলো ভোট উৎসব। সবাই একদম, ঢাকা যদি বলি একদম ফাঁকা হয়ে গেছে এবং বিভিন্ন যারা ভোটার রয়েছেন তারাই শুধু রয়েছে। আমরা এই চিত্রটি, আপনি সাংবাদিক এবং অনেকগুলো নির্বাচন আপনি দেখেছেন, এই চিত্র কি ভিন্ন কোনো কিছু প্রকাশ করছে, বা ভোট উৎসবটাকে এবার মানুষ? আমার কাছে খুব একটা ব্যতিক্রম মনে হয়নি। আচ্ছা, যদি আপনি এটি বিগত 3টি নির্বাচনের সঙ্গে তুলনা করেন তাহলে হয়তো ব্যতিক্রম, কিন্তু তার আগের নির্বাচনগুলো আপনি 2008, 2001, 1996 বা 1991 সালের নির্বাচনের সঙ্গে যে তুলনা করেন, বরং আমি বলবো উৎসবের মাত্রা কম। তখন সমানে সমান লড়াই হতো, এবারের লড়াইটা মনে হচ্ছে না সমানে সমানে। এইটা কেন আপনি মনে করছেন সেটা, সেই জিনিসটা অবশ্যই আমরা চেষ্টা করব। বিশেষ করে রাজনীতির বিশ্লেষণটা তো রয়েছে, ভোটের মাঠের কি খবর, নির্বাচনী পরিবেশটা কেমন রয়েছে সেটি আমরা অবশ্যই দেখব। জনাব সোহরাব হাসান, আপনি থাকুন। আমরা এখন দর্শক যাচ্ছি আমাদের নিয়মিত খবরে, এবং খবরের পরে আবারও আমরা ফিরে আসছি ইস্পাহানি মির্জাপুর ভোটের মাঠে সারাদিন, পাওয়ার্ড বাই এশিয়ান ডুপ্লেক্স টাউনে। দর্শক, আরো একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে ইস্পাহানি মির্জাপুর ভোটের মাঠে সারাদিন, পাওয়ার্ড বাই এশিয়ান ডুপ্লেক্স টাউন। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ। দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। আমরা সকাল 7:30 থেকে শুরু করে দিয়েছি ভোট গ্রহণ, ভোট গণনা, ফলাফল ঘোষণা, সবকিছু দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তাছাড়াও আমাদের এখানে উপস্থিত থাকবেন নির্বাচন নিয়ে যারা কাজ করেন, রাজনীতি নিয়ে যারা কাজ করেন, যারা বিশ্লেষণ করেন, তারা আমাদের সঙ্গে সম্মানিত অতিথি হিসেবে আমাদের এখানে উপস্থিত হন। আমার সাথে এখন রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জনাব সোহরাব হাসান, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। এছাড়াও আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, নির্বিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।
আমি ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা আপনার কাছে সরাসরি প্রথমেই যদি আসতে চাই যে দীর্ঘ বিরতির পর সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে, একটি উৎসব অনেকের মধ্যেই সবার মধ্যেই কাজ করছে। আপনি কি মনে করছেন ভোটিং বিহেভিয়ার বা আচরণে বড় কোনো পরিবর্তন লক্ষণ করছেন কিনা আপনি? আপনাকে ধন্যবাদ। শুভ সকাল। সৌরভ ভাইকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে কি যে এটা ঠিক যে অনেকদিন পরে একটা ইলেকশন হচ্ছে। এখন ইলেকশন তো আসলে কন্টিনিউস হয়েছে, মানে এমন না যে হয়নি। হ্যাঁ, কিন্তু ইলেকশন যে একটা আমেজ, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা সামহাউ ক্রিয়েট হয়েছে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কারণ আপনার 2024-এ তো একটি ভোট হয়েছে, তার আগেও হয়েছে, কিন্তু ইলেকশনের আমেজটা আসলে ওইভাবে দেখা যায়নি। কারণ গতকালকে আমার যেটা ভালো লেগেছে, দেখেছিলাম পত্রিকায় যে ট্রেনে করে সবাই বাড়ি যাচ্ছে, এটা হ্যাঁ, ট্রেনে, বাসে, লঞ্চে, এটা কিন্তু আফটার সো লং এরকম একটা। এবং আমি বলছিলাম যে ঢাকা ফাঁকা হয়ে গেছে, বিশেষ করে ঈদ বা কোনো উৎসবে, কিন্তু বিশেষ করে ঈদে এবং যদি পুজোতে ওইভাবে যদি ছুটি পাওয়া যায়, এরকম ফাঁকা কিন্তু আমরা দেখি না। ঢাকা এবং অন্যান্য শহরগুলোতেও আমরা খোঁজ নিয়েছি যে ভোটাররা নিজ নিজ জায়গায় চলে গেছে। এবং অন্যান্য শহরগুলোতেও আমার কথা হলো যখন গতকালকে আমি খুলনা, রাজশাহী, ওখানে বললো যে বেশ শুনশান নীরবতা, মানে ইলেকশনের আগে যেরকমটা হবার কথা আর কি, যে সাইলেন্সটা। আবার এট দ্য সেম টাইম গতকালকে তো সারা রাতে এমন কিছু হলো, এটা কিন্তু আমার জায়গা থেকে আমি প্রত্যাশা করিনি। গতকালকে রাতে আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম অনেকগুলো জায়গায় দেখা গেল, কিছুক্ষণ আগে আমি ডিবিসির একটাই দেখছিলাম, সেখানেও দেখা যাচ্ছে যে ভোট কেন্দ্রে ঢুকে যাওয়া হয়েছে বা সাইন কালেকশন করা হচ্ছে, এই ধরনের কিছু বিষয় আসে। কিন্তু এত বেশি গতকালকে সারা দিনটাই কিন্তু প্রথমে শুরু হলো সন্ধ্যার পর থেকে যে টাকা নিয়ে বিভিন্ন জায়গা থেকে আপনি দেখছেন, এবং সেটা পার্টিকুলার এক পক্ষেতে অনেক বেশি দেখা গেল, আবার অন্য পক্ষেও দেখা গেল। যেমন মনে করেন জামাত ইসলামের পক্ষ থেকে প্রথম যখন সংবাদ সম্মেলন হলো, আবার বিএনপির পক্ষ থেকেও দেখা গেল যে মিস ইন্টারপ্রিটেশন ওনারা দাবি করছে। এটা আসলে আমার কাছে মনে হয়নি যে আই ওয়াজ নট এক্সপেক্টেড, মানে এই জিনিসটা কোনোভাবেই এক্সপেক্ট করিনি। বিকজ এটা তো আমাকে বলতে হবে এবং মানতে হবে যে যে ইলেকশনটা হচ্ছে, এটি কিন্তু কোনো এমন না যে খুব আদর্শ ইলেকশন হচ্ছে। এটাও আমি বলতে চাই। আদর্শ ইলেকশন হচ্ছে না, কারণ যখন আপনার একটা অসম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশন হয়, অথবা আমি একদম স্পষ্টতই বলবো, আপনি যে কোনো ভাবেই অনেকগুলো রিজনিং দিতেই পারেন যে আপনার অনেক মানুষকে আপনি অ্যাকিউজ করতে পারেন, কিন্তু একটা পুরো গুরুত্বপূর্ণ দলকে তো আপনি বাদ রেখে ইলেকশনটা কন্টিনিউ করছেন। তো এটা তো একটা ওই দলের যে সমর্থক গ্রুপ আছে, মানে ওই দল কি করেছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওই দলের তো একটা বিশাল সমর্থক গ্রুপ আছে, তারা বাংলাদেশের নাগরিক, রাইট? তো এই যে ভোটাররা, এই ভোটারদের জন্য তো এই ইলেকশনটা ওই অর্থে, সে যখন তার পছন্দের প্রার্থী পাচ্ছে না বা তার ওইরকম নেই, সে কি আসলে করবে, সেটা তো একটা বাস্তবতা। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এটা 24, 18, 14 এরকম ইলেকশন না হয়তোবা, কিন্তু এটা যে খুব একটা স্ট্যান্ডার্ড আইডিয়াল ইলেকশনও হবে তাও কিন্তু না। এবং এই ইলেকশনে এরকম পর্যায়ে থাকার পরও যখন এইরকম রাতের যে অপ্রীতিকর ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা তো আসলে আমরা কামনা করিনি। অ্যান্ড আফটার অল যখন আপনি 5 অগাস্টের কথা বলেন বা তার পরবর্তীতে কথা বলেন, এটা তো আসলে ভীষণ রকমের দৃষ্টিকটু, তাই না? জনাব সরওয়ার হোসেন, আপনি কি একমত হবেন যে এটিকে আপনি আদর্শ নির্বাচন বলছেন না বা দেখছেন না? একমতের বিষয়ে কাছাকাছি। কারণ আমি আগেও বলছিলাম যে উৎসবটা বলা হচ্ছে এই গার্মেন্টসে কিন্তু বা তৈরি পোশাক খাতে শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে, যে কোনো ছুটি পেলে তারা কিন্তু ছুটি পান না, সুতরাং ছুটি পেয়ে বাড়িতে গিয়েছে, তারা ভোটও দেবেন এবং তাদের একদিন বেশি ছিল, হ্যাঁ বেশি ছুটি দেওয়া, ভোটও দেবেন। কিন্তু ওই যে আমরা যে অপূর্ণতা রয়ে গেল, মানে আদর্শ মানে হচ্ছে সর্বদিক থেকে একটা সুন্দর নির্বাচন হবে, যেখানে ভয়ভীতি থাকবে না, যেখানে কারচুপি থাকবে না, কারসাজি থাকবে না। কিন্তু আমরা তো কারসাজির ঘটনা গত রাতে এবং তার আগের দিন পুরো দিন দেখলাম। সুতরাং এক ধরনের এই যে ভোটারকে বাছাই করতে দেওয়ার যে অবাধ সুযোগ, সেই সুযোগটা থাকছে না। আবার ভোটারদের প্রভাবিত করা, সেটা টাকা দিয়ে হোক, অন্য কোনো পণ্য দিয়ে হোক, এক ধরনের এই প্রতিযোগিতা আছে। এর অর্থ হচ্ছে যে
প্রতিযোগী রাজনৈতিক দলগুলো অথবা প্রার্থী তারা কোনোভাবেই ভোটারদের প্রতি আস্থা রাখতে পারছেন না। ভোটাররা তার স্বাধীন মত অনুযায়ী ভোট দিবেন, তার চিন্তা অনুযায়ী ভোট দিবেন, কিন্তু সেটা দিতে দেওয়া হচ্ছে না যে কোনোভাবে। আগের একটা কথা ছিল আমাদের নির্বাচনের যে পেশি শক্তি ও কালো টাকা, এই নির্বাচনেও দেখলাম কালো টাকার ব্যবহার হচ্ছে। এই টাকা তো সাদা না, কারণ আপনি ভোটারকে যখন ভোট যখন টাকা দিয়ে কিনেন সেটি কালো টাকাই। তো কালো টাকা আছে, পেশি শক্তির ব্যবহার। আমি জানি না যে ভোটের দিন, মানে আজকে তো ভোট শুরু হলো, সারা দিন কেমন যাবে, কিন্তু এর আগেও তো টুকটাক বিভিন্ন বিচ্ছিন্ন ভাবে এই পেশি শক্তি দেখানো হয়েছে। সংঘাত হয়েছে, 6 জন মারা গেছেন তফসিল ঘোষণার পর, এবং ওসমান হাদির মতো যে তরুণ নেতা এবং একটি সংগঠনের প্রধান ছিলেন, তাকে হত্যা করা হয়েছে। আরো অনেককে হত্যা করা হয়েছে। জামাতের আমির শেরপুরে একজন উপজেলা পর্যায়ের নেতা, তিনিও মারা গেলেন। তা একেবারে আদর্শ মানে কি, যে কোনো রকম ব্যত্যয় ঘটবে না, কোনো অনিয়ম হবে না, কোনো রকম কেউ আইন ভাঙবে না, কিন্তু এখানে আইন ভাঙার ঘটনা ঘটেছে। এখানে স্নিগ্ধা যেমন বললেন যে সবাই কি তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। যেমন ধরুন যারা 91 সাল থেকেই বললাম, 91 সাল থেকে যারা নৌকায় ভোট দিয়ে এসেছে, তারা এই নির্বাচনে কাকে ভোট দিবে? তারা তো নৌকায় ভোট দিতে পারবে না। তারা হয়তো বিকল্প কোনো প্রার্থীকে দিবেন বা বিকল্প কোনো মার্কায় দিবেন, ভাববেন যে মন্দের ভালো। সুতরাং যেখানে মন্দের ভালো হবে, এবং কেউ হয়তো ভোট দিতে যাচ্ছেন না, অনেকে অনেকে ভোট দিতে যাবেনও না। তো সুতরাং এক ধরনের অপূর্ণতা, অসঙ্গতি থেকে যাচ্ছে। এরপর যদি এই অঘটনগুলো না ঘটতো, তাহলে হয়তো এই নির্বাচনটাকে আমরা আদর্শ নির্বাচনের কাছাকাছি বলতে পারতাম। এটা ঠিক যে এটা 24 বা 18 নির্বাচনের মতো হয়নি। ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি পাঠিয়েছে, আরো অনেক দেশ পর্যবেক্ষক পাঠিয়েছেন, বিপুল সংখ্যক বিদেশি সাংবাদিক আসছেন এখানকার সংবাদ সংগ্রহ করতে। তারা দেখছেন একটা উৎসবের আমেজ আছে, কিন্তু আমেজের ভিতরেও তো গলদ আছে। সেই গলদটাও যদি দূর করা যেত খুব ভালো হতো। এবং এখনো হয়তো 1 ঘন্টা মতো অতিবাহিত হয়েছে, এর পরের বাকি সময়টাকে কিভাবে কাটবে, কিভাবে নির্বাচনটি হবে আমরা দেখলাম। সেখানে আমরা নির্বাচনে যে রাজশাহীর একটি কেন্দ্রে দেখলাম, এবং সেখানে এটিএন বাংলারই প্রতিনিধি ছিলেন। তার কাছে অনেক ভোটার বলেছেন যে এই যে বিশেষ করে গণভোট কিভাবে কোথায় কি দিতে হবে এটা তারা বুঝতেও পারেননি। এবং এটা অনেক আগে থেকেই কিন্তু এই বিতর্কটা ছিল, এই আলোচনাটা ছিল, কিন্তু নির্বাচন কমিশন বা সরকার এটাকে খুব একটা আমলে নিয়েছেন বলে মনে হয় না। তারা বলেছেন, তারা ওভাবেই 4টি প্রশ্ন আকারে দিয়েছেন, এবং তারা বোঝা কিন্তু সাধারণ ভোটারদের পক্ষে কঠিন। এখন স্নিগ্ধের মতো যেরকম অধ্যাপকদের জন্য হয়তো সহজ, কিন্তু আমাদের মতো সাধারণ ভোটারদের সহজ না। এটা একদমই সত্য না। ব্যাপারটা কিন্তু এরকম। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, মানে সোহরাব ভাই, এই চ্যালেঞ্জগুলো, মানে মনে করেন চ্যালেঞ্জ তো বলবো না, এই রিস্ক ফ্যাক্টর গুলো, এই অভিযোগগুলো, আপনি কিন্তু ওই যে টাকা নিয়ে গতকালকে যেটা দেখলাম, এটা কিন্তু ছিল, কিন্তু গত মানে 7 দিন 10 দিন আগে থেকে কিন্তু এই ধরনের অভিযোগগুলো আসছিল যে কোন একটি দল, হ্যাঁ দেখা যাচ্ছে যে বিকাশ নাম্বার থেকে শুরু করে এইগুলো কিন্তু এখানে ছিল। তারপরে দেখেন ভোট কেন্দ্র দখলের ব্যাপারটা, মানে উভয় দলের কথাই বলছি, দেখা যাচ্ছে যে আগের দিন রাতে চলে যাবেন, কেন্দ্র দখল করবেন, কেন্দ্র পাহারা দিবেন, এই সব শক্তি প্রদর্শনের সেই আগের ইতিহাস এখনো আমরা, বরঞ্চ আগের ইতিহাসে এই পাহারাদারের আমি এরকম কিছু দেখি নাই যে আপনি আগের রাতে যে এই করবেন। আগের গল্পটা একটু ডিফারেন্ট হয়েছিল। আগের বলতে এখন কোন আগের, এটা একটা প্রশ্ন বটে। গত 3টি নির্বাচনে পাহারা দেওয়ার দরকার হয়নি। এবারে যেহেতু আমরা চাই যে সব দল মতের ভোটাররা আসবেন, সুতরাং পাহারার প্রশ্নটা এসেছে। আবার এই পাহারাটা তখনই দেওয়ার প্রশ্ন আসে যখন
কাউকে, আমার প্রতিপক্ষকে সন্দেহ করি যে সে ভোট কারচুপি করতে পারে। আচ্ছা, আমরা একটু ভোটের মাঠের খবরটা একটু দেখে আসি। নির্বাচনী পরিবেশ কেমন, ভোট কেন্দ্রগুলোর পরিবেশ কেমন? আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাত। জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আবুল হাসনাত, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে কেমন দেখছেন, ভোটাররা কি বলছেন, পরিবেশ কেমন দেখছেন? যেমনি আমি আপনাকে শুনতে পাচ্ছি, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা চট্টগ্রাম মহানগরের একটি গুরুত্বপূর্ণ আসন, চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসন যেটাকে বলা হয়, যেখানে বাংলাদেশে আসলে গুরুত্বপূর্ণ সব স্থাপনা, চট্টগ্রাম বন্দর, এখানে চট্টগ্রাম বিমানবন্দর, চট্টগ্রাম যেখানে দেশের প্রধান রাজস্বের চট্টগ্রাম কাস্টমস সহ গুরুত্বপূর্ণ যে এলাকাটি সেটি। আমি যে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চট্টগ্রাম নৌবাহিনীর স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্র, সেই কেন্দ্রের সামনে আমি আছি। আমি আসলে সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, সেখানে আমরা দেখেছি যে ভোটাররা আসছেন, ভোটাররা ভোট দিতে শুরু করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর আছেন। বলতে গেলে একটা শান্তিপূর্ণ পরিবেশ আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন কেন্দ্রে, এবং ভোটাররাও তাদের নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন, কোথাও কোনো বিশৃঙ্খলা আমাদের চোখে পড়েনি। আমি যে আসনে আছি সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের সেটি, সেখানে মোট ভোটার আছেন 4,95,287 জন। এর মধ্যে পুরুষ 2,52,000 আর নারী ভোটার আছেন 2,42,000। এখানে যিনি প্রার্থী আছেন হচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা। তার সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামাত ইসলামীর যিনি প্রার্থী মোহাম্মদ শফিউল আলম। এখানে ভোটাররা ভোট দিতে ঢুকছেন। আমি কয়েকজন ভোটারের সাথে যদি আমি একটু কথা বলি, একটু আপনি কি ভোটার এখানে? আমি ব্যবসাতে ভোটার। আচ্ছা, উনি ব্যবসাতে ভোটার। এখানে ভোটার কে আছে? আপনার কি এখানে ভোটার? আপনি একটু কথা বলবেন আসলে, এদিকে একটু আমার দিক থাকবেন, একটু ভোট দিতে আসছেন, আপনার প্রতিক্রিয়াটা কি? আমার প্রতিক্রিয়া কি, মানে আমি এখন কি বলবো, আছি ভিতরে যাই, আমি এটা সিদ্ধান্ত নিব যে কোন পক্ষে কি দিব না দিব। আচ্ছা, আপনি কি প্রথম ভোট দিচ্ছেন? না, বলতে প্রথম তো আমি এত বছর ভোটই দিনে, যখনই গেছি কেন্দ্রে তখন শুনছি যে আমার ভোট দেওয়া হয়ে গেছে আর কি, তখন আমি ভোট দেওয়ার সুযোগ পাই না। এখন এবছর তো ভোট দেওয়ার সুযোগ পাইছি, আল্লাহর হাতে সবকিছু। এখন আমি দেখি কি করতেছি, এখন তো কনফিউশনে আছি। যেমনি আপনি শুনলেন একজন ভোটার তার প্রতিক্রিয়া জানালেন। তিনি অনেক বছর পর ভোট দিতে আসছেন, বেশ উৎসাহ নিয়ে তিনি ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে যাওয়ার পর তিনি ভোট দেবেন, সেই প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন। মুন্নি, এই ছিল আমার কাছে চট্টগ্রামের বন্দর এলাকার একটি কেন্দ্র থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অন্যান্য ভোট কেন্দ্রগুলোতে যাবেন, সংবাদ সংগ্রহ করবেন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমরা আপনার সাথে যুক্ত হব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাত। আমরা আবারও আলোচনায় ফিরে আসি। অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনার কাছে এই যে আপনি আশঙ্কার কথা বলছেন, আবার ভোটার উপস্থিতি নিয়েও বলছিলেন, আপনার প্রেডিকশনটা কেমন, যে ভোটার উপস্থিতি কেমন হবে? ভোটার উপস্থিতি আসলে প্রেডিক্ট করাটা একটু মুশকিল। যেমন মনে করেন গতকালকে রাতের ঘটনা আগ পর্যন্ত আমার কিন্তু ধারণা ছিল, যদিও আমরা জানি বা ফিল্ড লেভেলে আমরা শুনেছি যে যেমন মনে করেন যে দলটি নেই তাদের ক্যাম্পেইনিং হচ্ছে আপনি ভোটটা দিতে যাবেন না, মানে স্পষ্টতই তাদের একটা আছে। আবার আপনার অনেক দল আছে যারা চাচ্ছেন ভোট কেন্দ্রে যাওয়াটাও খুব জরুরি, বিশেষ করে সরকারের পক্ষ থেকে যখন আপনার হ্যাঁ এবং না ভোট হয় তখন তো টার্ন আউট তার জন্য এটা আরো বেশি জরুরি, ওটারও একটা কিন্তু হয়েছে। কিন্তু গতকালকে রাতে যখন এই ঘটনাগুলো ঘটা শুরু করলো আর কি, বেশ কিছু কেন্দ্রে আপনার কেন্দ্রকে আগে থেকে যে দখল করা, বা এমনও দেখা গেল যে কেউ পয়সা দিতে যাচ্ছে সেটা নিয়ে একটা মারামারি হচ্ছে, এই বিষয়গুলা কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চলের যে ভোটার তার মনের মধ্যে একটা এফেক্ট তো ফেলতেই পারে, নিরাপত্তাজনিত সংখ্যাটা ফেলতেই পারে, যে এখনো ভোট শুরুই হয়নি, তার আগেই যদি এটা হয় তাহলে এটার কারণে কিন্তু আমার মনে হয় যে গতকালকে রাতে আমি যেরকম সংখ্যাটা ভেবেছিলাম এবার কিন্তু সংখ্যাটা মনে হচ্ছে যে একটু কমে যেতে পারে, কারণ নির্বাচনী পরিবেশটা যদি ভালো থাকে দিন গড়ালে আবার বেড়ে যাবে। তবে কারণ কি দেখেন আজকে কিন্তু এরকম ঠান্ডাও পড়েনি, মানে এমন শীত না, কিন্তু সুন্দর ইউজুয়ালি এরকম সময়টাতে আপনার যে এটা দেখলাম, আমাদের অভিজ্ঞতা যেটা বলে যে শীতের রাতে মানুষ কিন্তু একটা লাইনে থাকে, আমি কিন্তু এখানে কোনো লাইন দেখতে পেলাম না। সকাল সকাল একটু লাইনটা একটু কম হয়, পরবর্তী সকালে এটা ডিপেন্ড করে, আপনি যদি গ্রামের কথা বলেন ওখানে কিন্তু উল্টো হয়, মানে
শহরের চিত্রতে এটা ঠিক হতে পারে যে শহরের চিত্রতে এটা এই কারণে হয়েছে, কিন্তু গ্রামের চিত্রতে হয় কি সকালটাতেই মানুষ বেশি যায়। তো এই জায়গাটা আমার কাছেই লাগছে, এবং অনেকে দূরে থেকে আসে ভোট কেন্দ্রে। এটা একটা বিষয়। তবে আশঙ্কার ব্যাপারটা এই জায়গায় না, ব্যাপারটা হচ্ছে যে আগে যে সৌরভ ভাই যে বললেন আগে যে ভোটটা, বা ওই যে আমাদের ইসে তো বললেন যে ভোট তো হয়ে গেছে, আপনি যাওয়ার পরে শুনছেন যে ভোট হয়ে গেছে। দিস ইজ দ্য থিং। আমি এখনো প্রত্যাশা করি যে আজকে কেউ অন্তত এটা বলবে না যে তিনি যাওয়ার পরে জানতে পেরেছেন যে তার ভোটটা, নিজের ভোটটা নিজে দিয়ে আসছে। এইটা এখন পর্যন্ত আমি এখনো প্রত্যাশা করছি যে এই অভিযোগটা এখন পর্যন্ত পাবো না, আশা করি সারা করছি আমরা। আর আগে যেটা হতো যে ভোটটা দেওয়া হতো যে ভোটের কিন্তু টার্ন আউট, আপনি বলছিলেন সংখ্যা বাড়ানোর জন্য, কারণ এটা একটা প্রশ্ন, আমরা আগেই জানতাম যে কে আসবে, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখতাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দেওয়া হচ্ছে, এটা কেন করা হতো? জেতানোর জন্য করা হতো না, মানে আপনি প্রার্থী এতজন ভোট কেন্দ্রে গেছে সেজন্য করা হতো। এখন প্রশ্ন হলো এবার কেন আপনার প্রয়োজন পড়লো বা প্রয়োজন হলো, এরকম ঘটনাটা আমরা কেন দেখলাম যে আগে মানে রাতের বেলায় যাওয়া বা ইত্যাদি, এটা আসলে আমার কাছে বোধগম্য নয়। জি জি, আমি একটু সৌরভ হাসান আপনার কাছে আসতে চাই যে সাংবাদিকদের উপর এই নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি বা চাপ দেখছেন কিনা? ঝুঁকি বা চাপ না, চাপ এখনো মানে সংবাদ সংগ্রহ করতে যে কোনো চাপের মুখে সাংবাদিকরা পড়েছেন বলে মনে হয় না। একটা হচ্ছে যে নির্বাচন কমিশনের বিধি নিষেধ, যেমন প্রথমে বললেন যে মোবাইল নিয়ে যেতে পারবেন না, এখন সাংবাদিকরা তো মোবাইল নিয়ে যদি না যেতে পারেন তাহলে তিনি যে স্টেশনের বা যে প্রতিষ্ঠানের হয়ে কাজ করছে তার সাথে যোগাযোগটা কি করে রাখবেন। পরে বললেন পর্যবেক্ষকরাও নিতে পারবেন না, এবং প্রতিবাদের পরে কিন্তু তাদেরকে আবার বলা হয়েছে। সুতরাং এই ধরনের চাপ আছে। আর এমনি নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে পারবেন না, চাপটা তখনই হয় যখন সেখানে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়। তাহলে সাংবাদিক কেন, অন্য কেউ সেখানে যেতে সাহস পাবে না, যেতে ভয় পাবেন। আর এরকম পরিস্থিতি এখনো আমরা দেখিনি। তবে আমিও অধ্যাপক স্নিগ্ধার সাথে একমত যে আমরা যে কেন্দ্রটা দেখা গেল এটিএন বাংলার প্রতিনিধির সৌজন্যে চট্টগ্রাম বন্দরের অনেক বেশি ভোটার থাকার কথা, কিন্তু আমরা দেখলাম যে নিরাপত্তা প্রহরী অনেক বেশি। হতে পারে যে যেখানে তিনি দাঁড়িয়েছেন হয়তোবা ভিতরের লাইনটা হতে পারে, এমনও হতে পারে ভোট কেন্দ্র থেকে অনেক সময় বাইরে থেকে পুরোটুকু আমরা কভার করতে পারি না, সেটা হতে পারে। কিন্তু এক ধরনের তো এটা নির্ভর করে সার্বিকভাবে সাংবাদিক নিজের, শুধু সাংবাদিকের জন্য যে চাপ তা না, ভোটারদের উপর কিরকম চাপ। এটা ভোটারদের চাপটা হচ্ছে ভোটার যদি না যাওয়ার পরিবেশটা না পান, অর্থাৎ সেখানে যদি কোন রকম বাধার সম্মুখীন হন, কোন রকম তাকে যদি ভয়ভীতি দেখানো হয় অথবা প্রলুব্ধ করা হয়, যেটি গত রাতে এবং দিনভর আমরা দেখলাম যে ভোটারদের টাকা দেওয়া হচ্ছে, আবার বিশাল অঙ্কের টাকা নিয়ে ঢাকা থেকে কেউ সৈয়দপুরে যাচ্ছেন বা ঠাকুরগাঁয়ে যাচ্ছেন, তো সেটি তো শঙ্কা তৈরি করে বা প্রশ্ন তৈরি করে যে কেন তারা টাকা দিচ্ছে, এতগুলো এই টাকার উৎস কোথায়, এই টাকাটা কি শ্রমিকদের জন্য দেওয়ার জন্য নেওয়া হয়েছে? শ্রমিক কারখানাও তো এখন বন্ধ। আর সুতরাং এক ধরনের এই যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে যা মানুষের প্রত্যাশা, সেখানে এগুলো ঘাটতি বড় ধরনের। এখন এই নির্ভর করবে সংখ্যার উপর। এটি যদি 10টি 5টি এর চেয়ে আর না বাড়ে তাহলে হয়তো সার্বিক নির্বাচনী পরিবেশে খুব একটা প্রভাব ফেলবে না। কিন্তু এই ঘটনা যদি চলতে থাকে বা আমরা জানি না যে চলছে কিনা, আর সেক্ষেত্রে ভোটার উপস্থিতি কিন্তু কমে যাবে। জি, আমি ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা আপনার কাছে যদি আসি, যে ইতিহাস বলছে নারীরা যেদিকে বেশি ভোট দিয়েছেন সে দলে জিতেছে। এবারের আসলে মূল গেম চেঞ্জার কারা হবেন? তরুণ ভোটার কিন্তু 1/3 রয়েছে, একটু যদি আমরা প্রেডিকশন নিয়ে আলোচনা করি। প্রেডিকশন বলে না, আমার কাছে কিন্তু মনে হয় না এবারের ভোট চেঞ্জার তরুণরা হবে। এবারে যদি ভোটটা হয়, প্রথম কথা হচ্ছে যদি
প্রপারলি হচ্ছে, ভোট ভোট আশা হয় না। আশা করছি নির্বিঘ্নে হবে সেই না, না, প্রত্যাশাই আমি রাখছি বলছি আমরা। যদি প্রপারলি ভোটটা হয় আর কি, এখানে যে শব্দ ভোটটা তো হচ্ছে, কিন্তু প্রপারলি কথাটা বলতে বাধ্য হলাম, বিকজ আমি তো আপনাকে প্রথমেই বললাম এটা আমি এক্সপেক্টই করিনি যে কালকে রাত থেকে এগুলো হয়ে যাবে। আর প্রপারলির সাথে এটাও খুব গুরুত্বপূর্ণ, আপনি এটা তো খুব মানে খুবই অফেন্সিভ কিন্তু আমার কাছে যে আপনি এইভাবে, আমার তো মনে পড়ে না আমরা আসলে এর আগে কিছু না ভাই এভাবে কি আমরা কখনো পয়সা দিতে দেখেছি কিনা, হয়েছে, হয়েছে, মানে হয়েছে, ওটা কি হয়তো এই লেভেলে ছিল কিনা, মানে গতকালকে যেভাবে এই স্তরে হয়তো ছিল না, এই প্রক্রিয়াতে কি বা ছিল? এই টাকার বা পরিমাণ ধরা পড়েনি, এত এটাও বেশি তো না, হতে পারে। বা এক জায়গাতে টাকা না, ধরা টাকা পড়েছে ধরা এরকম। পড়েছে, কিন্তু ওগুলো ছিল কিন্তু অন্য টাইপের, মানে ব্যাপারটা কি হচ্ছে হ্যাঁ, ওরকম গতকালকে যে হচ্ছে এর আগে যেমন বললেন যে বিকাশ বা হ্যাঁ, এই এরকম। আইডি নাম্বার নেওয়া, এরকম কিন্তু এরকম এটা যে ধরেন হয়নি। নেতৃস্থানীয় যারা তারা এরকম পয়সা নিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমি আসলে আমি যেটা শুনেছিলাম মানে আগে যেটা দেখেছি কর্মীরা করতো যে হয়তো। কর্মীরা এরকম আপনারই করতো, কিন্তু গতকালকে যেটা দেখতে পেলাম এটা তো আমার আসলে আই এম সো মানে নট প্রিপেয়ার্ড, এটা নতুন অভিজ্ঞতা আমার জন্য। যে আমরা আপনার- একটু আবার একটু হ্যাঁ, ভোট sure, কেন্দ্রের হ্যাঁ, পরিবেশগুলো sure. কেমন আছেন আমাদের সিলেটের বিশেষ প্রতিনিধি মাহবুব কুদ্দুস চপল, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। মাহবুব কবির চপল, চপল আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা আগে সেটা বলুন, আপনি শুনতে পাচ্ছেন? জি চপল আপনি ভোট কেন্দ্রগুলোতে গিয়েছেন, সেখানে আসলে উপস্থিতি কেমন দেখছেন? আপনার পিছনে আসলে আমরা লাইন দেখতে পাচ্ছি, এবং নির্বিঘ্নে হচ্ছে কিনা, কোনো অনিয়ম দেখেছেন কিনা একটু জানাবেন, ভোটাররা কি বলছেন? সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি, সময়ের সাথে ভোটার উপস্থিতি আসলে বাড়ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি যে সারদা স্মৃতি ভবন কেন্দ্রে আছি, এখানে ভোটার উপস্থিতি বেশ, এবং এখানে এজেন্ট যারা আছেন বিভিন্ন প্রার্থী তারাও আছেন। একটি বিষয় যদি বলি যে দীর্ঘদিন পর মানুষ নির্দলীয় সরকারের অধীনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, এবং সেই সুযোগটাই কিন্তু সবাই নিচ্ছেন, এবং ভোটারদের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখেছি। তারা যেটি বলছেন যে এবার তারা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন, ভোট দিতে আসতে পারছেন। কোনো প্রার্থীর পক্ষ থেকে বা কারো পক্ষ থেকে কোনো প্রভাব বিস্তারের কোনো অভিযোগ এখন পর্যন্ত করেনি। যেহেতু আজকে যে ভোট হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন, এই দিনটিতে শুধুমাত্র ভোট নয়, গণভোটও দিতে হচ্ছে ভোটারদেরকে। গণভোটের জন্য যে আশঙ্কাটা করা হয়েছিল যে ভোট দিতে দেরি হয় কিনা, আসলে সেটি আমরা দেখিনি। যারা ভোট দিচ্ছেন তারা একসাথে দুটোতেই সিল দিচ্ছেন, যিনি প্রার্থীকে ভোট দিচ্ছেন তিনি দিচ্ছেন, এবং যিনি গণভোটে হা না দিচ্ছেন সেখানেও দিচ্ছেন। তবে একটি বড় জটিলতা যেটি আমরা দেখেছি সেটি হচ্ছে যে যারা এই গণভোটের যে 4টি দফা রয়েছে, এই দফাগুলো আসলে অনেকেই পড়তে পারছেন না, যারা আসলে লেখাপড়া জানেন না, তাদের জন্য একটি জটিলতা হয়েছে। আসলে অনেক ক্ষেত্রে তারা কি করবেন বুঝতে পারছেন না, তারা জানেন না যে আসলে হাতে দিতে হবে না নাতে দিতে হবে। তবে বেশিরভাগ ভোটার আমরা দেখেছি যে এই দফাগুলো না পড়েই তারা কেউ হা কেউ নাতে ভোট দিচ্ছেন। তারা যেটি বলছেন যে এত পড়ার আসলে সময় নেই, সেক্ষেত্রে হয়তো ভোট গ্রহণের যে সময় বাড়ানো হয়েছে, প্রথমের দিকে আধা ঘন্টা, শেষের দিকে আধা ঘন্টা, অর্থাৎ 7:30 থেকে 4:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে আসলে পর্যাপ্তভাবে ভোট আমরা সংগ্রহ হবে বলে মনে করছি। আর সিলেটের যে 6টি আসন রয়েছে, সিলেটের 6টি আসনে 1016টি ভোট কেন্দ্র রয়েছে। যেহেতু সিলেট পাহাড়, চা বাগান, টিলা বেষ্টিত একটি জেলা, এই জেলাতে যে 1016টি ভোট কেন্দ্র আছে, এই কেন্দ্রগুলোর প্রায় অর্ধেককে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং সে কারণে এগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একটি বড় যেটি বিষয় সেটি হচ্ছে সিলেটে উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটার, তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা একটু কথা বলতে চাই, আপনি যে ভোট দিয়েছেন পরিবেশটা আসলে কেমন দেখছেন? ভালো, সুন্দর গণভোট দিয়েছেন? দিছি, আল্লাহ যেটা দেওয়াইছে সেটা তো দিছি। গণভোটে কি লেখা ছিল পড়তে পেরেছেন? আমি তো চিনি না। হ্যাঁ? বকলো আপনি পড়তে পারেননি, ভোট দিলেন কিভাবে? দিছি, আমার আন্দাজ মতন দিছি। মানে না পড়ে একটা বিষয় সিল দেওয়া, মানে কেমন হলো বিষয়টা আপনার কাছে মনে হয়? সুন্দর হয়েছে। আগে ভোট দিয়েছেন? দিছি, ওলা বেকি আলে বিউট দিছি, আন্দাজ মতো দিছি, অথবা ভালো জেলা ওলা। যেমনটা বলছিলাম যে গণভোটের ক্ষেত্রে যারা সাধারণত কম শিক্ষিত বা লেখাপড়া জানেন না, তাদের সমস্যা হচ্ছে। একটু কথা বলে আপনার সাথে, ভোট দিলেন আসলে কেমন লাগছে? ভালো লাগছে। কয়টা ভোট দিয়েছেন? 2টা, একটা তো কিতা আর একটা। আচ্ছা, গণভোট দিয়েছেন তো গণভোট পড়তে পেরেছেন? গণভোটে কি লেখা ছিল, কি লেখা ছিল পড়তে পেরেছেন? আসলে গণভোটে যেটি লেখা ছিল সেটি আসলে অনেকেই পড়তে পারছেন না। আমরা তারপরেও যে ভোট দিচ্ছেন মানুষ,
মানে মার্কা দেখে যেটা ভোট দিচ্ছেন সেটা তাদের কাছে উচ্ছ্বসিত মনে হচ্ছে। আর নিরাপত্তার কথা যদি বলি, সিলেটের যে ভোট কেন্দ্রগুলো আছে, ভোট কেন্দ্রগুলোতে নতুনত্ব যে বিষয়টি এসেছে সেটি যদি বলি, সেটি হচ্ছে যে এবার প্রতিটি ভোট কেন্দ্রেই সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং বডি অন ক্যামেরা, যারা এখানে নিরাপত্তা ইনচার্জ হিসেবে আছেন তারা বডি অন ক্যামেরা লাগিয়েছেন, যাতে করে সিলেট মহানগরীর যে পুলিশের কমিশনারের দপ্তর আছে সেখান থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা যায়। এবং মব ভায়োলেন্স গত 1.5 বছরে বাংলাদেশের সবচেয়ে বড় যেটি আলোচিত ইস্যু ছিল, সেই মব ভায়োলেন্স প্রতিরোধ করবার জন্য ড্রোন ক্যামেরার মাধ্যমে আমরা পর্যবেক্ষণ দেখেছি। অর্থাৎ ড্রোন ক্যামেরা দিয়ে ভোট কেন্দ্রের আশপাশে পর্যবেক্ষণ করা হচ্ছে, কোনো জটলা হচ্ছে কিনা, অবৈধ কেউ অনুপ্রবেশ করছে কিনা সেটি দেখছেন এবং দেখভাল করে শহরের বিভিন্ন জায়গাতে মোবাইল টিম রাখা হয়েছে, যাতে করে যে কোনো জায়গাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তারা যাতে সেই জায়গায় গিয়ে মব ভায়োলেন্স থেকে শুরু করে সবকিছু নিয়ন্ত্রণে আনতে পারেন, সেই জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা লাইনে যারা দাঁড়িয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। এই যে ভোট দিতে এসেছেন, কেমন লাগছে পরিবেশ? আসলে ভালোই লাগছে। কেউ কিছু বলেছে, প্রভাব বিস্তার করেছে কি? কোথায় জি না, জি না। কয়টা ভোট দিতে হবে? 2টা। গণভোট নিয়ে কতটুকু জানা আছে আপনাদের? আমি আর জানি না। তাহলে ভোট দিবেন কিভাবে? আসলে বাংলাদেশের সাধারণ যারা ভোটার আছেন তাদের কাছে বড় যেটি বিষয় হচ্ছে ভোটের একটা নিরাপদ পরিবেশ। সেই নিরাপদ পরিবেশ এখন পর্যন্ত তারা পেয়েছেন, এটি তাদের কাছে একটা খুশির বিষয়। গণভোটের কথা যেটা বলছিলাম, হা না একটা ভোট দিবেন কিনা, তারা একটা ভোট দিবেন, সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত সিলেটের যে ভোট কেন্দ্রগুলো আছে, আমরা পুরুষ যারা আছেন, নারী আছেন, সবাই তারা বেশ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন, এসেছেন। এটি আসলে আমরা নারী ভোটারদের তো কথা শুনলাম, আপনি একটু পুরুষ ভোটার যারা রয়েছেন তাদের কাছে একই প্রশ্নটি একটু রাখবেন, তারা গণভোট নিয়ে কতটুকু সচেতন বা কতটুকু জানে, একটু তাদের কাছেও যাবেন। কেন্দ্রের পরিবেশ কেমন থাকে সেটাও পর্যবেক্ষণ করছেন এবং যারা এখানে আছেন তারা হয়তো বলছেন যে সময়ের সাথে ভোটার উপস্থিতি আরো বাড়তে পারে। এই ছিল আমার কাছে সিলেটের ভোট গ্রহণের সর্বশেষ পরিস্থিতি। জি চপল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয় যে প্রশ্নটি রেখেছি পরবর্তীতে হয়তো বা এই উত্তর আপনার কাছে আমরা পাবো। আমাদের বিশেষ প্রতিনিধি মাহবুব কবির চপল তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আপনারা কেমন দেখতে পাচ্ছেন পরিবেশটা, কেমন দেখলেন, সবকিছু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাদের একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসি ইস্পাহানি মির্জাপুর ভোটের মাঠে সারাদিন পাওয়ার্ড বাই এশিয়ান ডুপ্লেক্স টাউন নিয়ে। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর ভোটের মাঠে সারাদিন পাওয়ার্ড বাই এশিয়ান ডুপ্লেক্স টাউন। আমি মনি ইউসুফ আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা এবং রয়েছেন সাংবাদিক সোহরাব হাসান। আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। বিরতির আগে আমরা গিয়েছিলাম সিলেটে, সেখানে ভোটারদের প্রতিক্রিয়া আমরা জানছিলাম। অনেকে গণভোট নিয়ে জানি না, এই যে সংশয়, এই যে জুলাই জাতীয় সনদ এবং সাংবিধানিক সংস্কারের প্রশ্নে এই যে ঐতিহাসিক একটি গণভোট, এটি অনেকে জানিই না কেন দিতে হবে বা কোথায় দিতে হবে, এটি আসলে ভবিষ্যৎ কি হবে? হ্যাঁ দেখেন, এইটা নিয়ে কিন্তু আমার মনে হয় অনেকবার আমরা বলা, মানে যখনই আলাপটা এসেছে তখন কিন্তু এক্স্যাক্টলি এই কথাগুলো বলা হয়েছে এবং আমরা বলেছি, এবং সরকার পক্ষ সে কথাটাকে তখন ওই অর্থে বা যারা গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন তারা তখন এরকম স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করেছেন, এরকম ভাবার কোনো কারণ নাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যারা আর কি ফিল্ড লেভেলে কাজ করি, যে আপনি দেখেন এই যে দেখাচ্ছেন, যে বলছে যে এটার নামটা যে গণভোট, আপনি দেখবেন কি এই কথাটা কিন্তু তাদের মুখ থেকে বেরোয় আসেনি। একটু আগে যে আপনার সাংবাদিককে যে কয়জনকে করলেন, জিজ্ঞেস করলেন আপনি যে আরেকটা ভোট দিয়েছেন সেটা কি বা কি, সে কিন্তু ওই ভোটটার নামটা কি সেটাই কিন্তু বলতে পারে, এবং এটাই স্বাভাবিক, কারণ আমাদের অভিজ্ঞতাতেও কিন্তু গণভোট নাই। সৌরভ ভাইয়ের অভিজ্ঞতা থাকতে পারে, ভাই গণভোট দিয়েছেন, গণভোট ছিল কিন্তু ওই গণভোটে কেউ ভোট দেয়নি, কিন্তু তারপরও ওটা 70-80% হয়ে গেছে, কি বলে উপস্থিতি দেখানো হয়েছে। যেমন জিয়াউর রহমানের সময় একটা গণভোট হয়েছিল 77 সালে, হোসেন মোহাম্মদ এরশাদের সময় গণভোট হয়েছিল 85 সালে। দুই গণভোটই, জিয়াউর রহমানের গণভোট হলো 68% উপস্থিতি দেখানো হয়েছিল এবং তার 98% হা, আর এরশাদের সময় 78% উপস্থিতি, তার কত 85% হ্যাঁ।
তা এই তো আমরা গণভোট দেখেছি, গণভোটের নামে প্রহসন। আবার একটি গণভোট কিন্তু সেটি আপনারও মনে থাকবে 1991 সালে যে গণভোটটি হয়েছিল, রাষ্ট্রপতি পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে যাওয়ার পর যে গণভোটটি হয়, সেটি জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে আইন পাশ হওয়ার পর সেই আইনটি, যেহেতু এটা রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের বিষয়, এ কারণে গণভোটটা নেওয়া হয়েছিল এবং সেখানে উপস্থিত ছিল মাত্র 35%। সেটি নিয়ে কিন্তু প্রশ্ন ওঠেনি। এবারেও বিএনপি সহ অনেক দলই, তাদের দাবি ছিল যে আমরা আগে সংসদে আইন পাশ করি, তারপর এটি গণভোটে যাক। কিন্তু জামাত ইসলামী, এনসিপি, আরো অনেক দল তারা এটা মানছিলেন না। তারা বলে যে গণভোটটা আগে হতে হবে। এরপর অনেক তর্ক বিতর্ক হওয়ার পর একটা আপোষ সফা করে, বিএনপিও একটু সরে আসে, যে বিএনপি পরে বলছে সেটা একটু পিছিয়ে আসে, বাধ্য হয়ে মনে হয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনের দিন হোক, আর জামাত এবং অন্য দলও তারাও আগে গণভোট হোক, ওখান থেকে সরে এসে একই দিনে এই একটা জটিলতা তৈরি হয়েছে। এবং একজন ভদ্রমহিলাকে দেখলাম, তো তিনি জাতীয় সংসদের যে কাগজ, জাতীয় সংসদের ভোটের যে কাগজ, সেটি তিনি সাদাটা বাক্সে ফেললেন, আর হলুদ মতো যে কাগজটি, গোলাপি যে কাগজটি, সেটি তার হাতে রয়ে গেল এবং তিনি চলে গেলেন। তা এরকম ঘটনাও ঘটবে। তারপরও আমরা চাই যে এই পরিবর্তনের পক্ষে মানুষ যদি অবস্থান নেয়, সেটি হয়তো রাষ্ট্র পরিবর্তনে বা গণতন্ত্রকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে। কিন্তু এই জটিলতা থেকেই গেল, প্রশ্ন থেকেই গেল। আর সিলেটের পরিবেশ যদি বলেন, এক ধরনের উৎসবমুখর পরিবেশই দেখলাম, বেশ ভালো লাইন দেখলাম। অন্যান্য অনেক জায়গায় কিন্তু নারী ভোটাররাই আগে আসেন বা তাদের আগে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়। এবং একজন দেখলাম যে একেবারেই খুব শিশু নিয়ে আসছে, মানে কোলের শিশু বলতে যা বোঝায়, এবং ওই শিশুটি বাবার কাছে এবং ভোট দিতে যাচ্ছেন। খুব ভালো লাগে ভোট উৎসব। আমরা আর ওই যে একজন বলছেন, এই কারণেই বলছি, একজন ভোটার বলেছেন যে আগে তো ভোট দিতে পারিনি, কেন্দ্রে যাওয়ার পর বলেছে ভোট দেওয়া হয়ে গেছে। এবারে আশা করি সেই ভোট দেওয়া হয়েছে, এটা শুনতে হবে। নিজের ভোটটা নিজে দিতে পারবো, আমার যে নাগরিক অধিকার, সেই ভোটাধিকারটা আমি প্রয়োগ করতে পারবো, পছন্দের মানুষকে, পছন্দের প্রার্থীকে দিতে পারবো। একদম এইটা কি, সেজন্যই আমরা বলছি যে আসলে ভোট মানে উৎসব। এবং আমাদের দেশে কিন্তু এটাই কালচার, যে ভোট মানেই উৎসব। সেই কালচারটা হয়তো বা অনেক সময় নষ্ট হয়ে গেছে, সেই ইতিহাসও আছে আমাদের। আমি একটু স্নিগ্ধার জন্য আপনার কাছে আসি যে নির্বাচনের ফলাফল নিয়ে অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র ভোট গ্রহণ, তারপর ফলাফল মেনে নেবে কিনা, জয় পরাজয় যে মেনে নেওয়ার যে সংস্কৃতি, সেটি আমাদের দেশে কিন্তু খুব ভালো না, সুখকর নয়। আমি যদি বলি, সেখানে এইবারকার কি মনে হয়, এবারকার যারা রয়েছেন, প্রার্থী রয়েছেন, বা বড় দুটি দল যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমি যদি স্পেসিফিকলি বলি, বিএনপি জামাতের কথাই যদি বলি, জয় পরাজয় তারা ভালোভাবে মেনে নেবেন? না, এটা তো আসলে আমি কিন্তু এর আগেও যখন আলাপটা হয়েছে, দেখেন আমার এটা হয়েছে যে বিভিন্ন জায়গাতে আমরা যখন যাই, আমরা কিন্তু এই আলাপটা করেছি যে সহিংসতা বলছেন, এই যে গণভোট নিয়ে যে ক্রাইসিস, এগুলো কিন্তু এখন পর্যন্ত এমন কোন বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি না যেটা দে আর নট ইনফর্মড, মানে যাদের এই বিষয়গুলো যে সংকট হতে পারে। আমাদের টিভি টক শোতে কিন্তু বিভিন্ন মহলে, গোল টেবিলে এই আলাপগুলো কিন্তু চলেছে, কিন্তু চলাতেও যেটা হয়েছে যে সমাধানটা কিন্তু নেওয়া হয়নি। আপনি খেয়াল করে দেখেন, এই যে ভোটটি, আপনার গণভোটটি নিয়ে যে এটা হবে এবং এটাকে যে এইভাবে হতেই হবে, সোহরাব ভাই যেরকম বললেন যে বিএনপি পরবর্তীতে করা হয়েছে। তবে আমি মানে এটা গণভোটের হিস্ট্রিটাতেও কিন্তু একটা বিষয় আছে। গণভোট সাধারণত এক ধরনের বৈধতা নেয়ার জন্যই করা হয়, মানে রেফারেন্ডামটা ইউজুয়ালি খুব কম থাকে। একমাত্র সম্ভবত চিলিতে এরকম একটা ঘটনা ঘটেছিল, চিলিতে এরকম একটা ঘটনা ঘটেছিল, না জয়যুক্ত হয়েছিল, মানে এটা কিন্তু খুব হিস্টোরিক, মানে চিলিতে না, হয়তো যুক্তরাজ্যও আবার নাই জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে ব্রেক্সিটের ক্ষেত্রে, ব্রেক্সিটের ক্ষেত্রে, ওইখানে কিন্তু না জয়যুক্ত হয়েছে। এরকম যদি সেটা নিয়ে বিতর্ক এখনো চলছে, এরকম যদি ব্যাপারটা হতো না, তাহলে কিন্তু একটা পাবলিক ইন্টারেস্ট তৈরি হতো। এটাও কিন্তু একটা কালচার, মানে
টু সে ইউ নো, আমার যে একটু না বলার অধিকারটা আছে একদম। অ্যাজ এ সিটিজেন, এটা কিন্তু একটা অপরচুনিটিও বটে। অবশ্যই। হ্যাঁ, এই এবং opportunity- গণতান্ত্রিক একটু অধিকার কিন্তু মানে আমি আপনার সকল কিছুতে হ্যাঁ বলবো বা আমি আপনার সকল কিছুতে না বলবো এরকম না, আমার একটা মতামত থাকে। এই অপরচুনিটিটা কিন্তু এক করতে চাইলে আমাদের নাগরিকরা ব্যবহার করলেও কিন্তু করতে পারেন। কিন্তু সংকট যেটা হয়েছে যে আপনি দেখবেন যে এই যে সাধারণ মানুষ, আম মানুষ, তারা যে এই বিষয়গুলোকে বুঝবেন, এগুলো যে কিভাবে এই যে ভাষার ব্যবহার, এগুলো নিয়ে আমি কিন্তু ক্যাম্পেইনটা দেখি না। আমি যতটা ক্যাম্পেইন দেখেছি সরকারের পক্ষ থেকে হ্যাঁ এর পক্ষে ভোট দেন, তার থেকে যদি আমি ক্যাম্পেইনটা এটা নিয়ে দেখতাম যে আসলে আপনি ভোটটা কি নিয়ে দিচ্ছেন, সেই ক্যাম্পেইনটা যদি আমি দেখতাম, মানে শিক্ষক হিসেবে আমার এই জায়গা থেকে একটা স্বস্তির বিষয় হতো। কারণ ওই ক্যাম্পেইনটা করার কথা, ক্যাম্পেইনটা এটা করার কথা না যে আপনি হ্যাঁতে ভোট দিবেন, ক্যাম্পেইনটা এটা করার কথা, ওকে দিস ইজ দ্য মানে এটার মানে হচ্ছে এটা, এটার মানে হচ্ছে এটা, এটা হলে এটা হবে। এই ক্যাম্পেইনটা হলে বরঞ্চ আমার কাছে স্বস্তিদায়ক হতো। স্বস্তিদায়ক হতো। বেশ ভালো সৌরভ হবে। হোসেন, আমরা আসলে পজিটিভ যদি থাকি, পজিটিভ থাকতেই চাই। একটি ব্যাপার হলো যে এই আমাদের ভোট গ্রহণ হলো, তারপর ভোট গণনা হলো, ফলাফল ঘোষণা করা হলো, সরকার গঠন হলো সংখ্যাগরিষ্ঠতায়। নতুন সরকারের জন্য আমরা একটি সবসময় বলে থাকি যে প্রথম 100 দিনে তাদের চ্যালেঞ্জগুলো কি কি হবে বা করণীয় কি হবে। আপনার কাছে কি মনে হয় যে চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে? তার আগে একটা স্নিগ্ধার সাথে যোগ করি। আপনি বলছিলেন যে স্নিগ্ধা পুরোপুরি গণভোটের মধ্যে সীমাবদ্ধ রাখলেন। আপনি জানতে চেয়েছিলেন যে গ্রহণ করবে কিনা, হ্যাঁ, ওই প্রকৃতি, আলাপটাতে কে জয় পরাজয় একদম, কিভাবে নির্ধারিত হবে বা কোন দিকে ভোট যেতে পারে। এটি অনেকগুলো, যেমন কেউ বলে 4.5 কোটি যেহেতু তরুণ ভোটার, তারা জয় পরাজয় নির্ধারণে ভূমিকা রাখবে, কিং মেকার হতে পারে, ফ্যাক্টর তারা হতে কিং পারে। মেকার হতে পারে। আবার অনেকে এটাও বলে যে দলটি অনুপস্থিত এই নির্বাচনে, সেই দলটির সমর্থকরা জয় পরাজয় নির্ধারণ করতে পারে। যেমন ধরুন আওয়ামী লীগের যদি 1 কোটি ভোটার সমর্থক থাকে এবং তারা যদি আমি খুব কমিয়েই বললাম 1 কোটি ভোট আপনার, এটি কিন্তু একটা বিরাট, বা কোনো আসনে যদি 5,000 ভোট হয়, 10,000 ভোট হয়, সেটাও কিন্তু জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুটো গেল, একটা হলো তরুণদের ভোট ভাগ হয়ে যাবে, কারণ 2 জোট তো, এবং তরুণদের যে দল সে জামাত ইসলামের সঙ্গে যেহেতু জোটবদ্ধ, সুতরাং তাদের একাংশ এই জোটের পক্ষে যাবে, আর এক অংশ বিএনপির দিকে যাবে, আর এক অংশ হয়তো বাম বা এই অন্যান্য ছোট দলের যেতে পারে, স্বতন্ত্র প্রার্থীও হতে পারে। যেমন ধরেন তাসমিন জারা, তিনি তো স্বতন্ত্র প্রার্থী এখন, তাই এরকম প্রার্থীরাও তরুণদের ভোট পাবেন। আওয়ামী লীগের সমর্থকদের ভোটের কথা বললাম, সংখ্যালঘুদের ভোটও কিন্তু একটা করবে। সংখ্যালঘুরা তো তারা নিরাপত্তা চাইবেন। আমাদের অতীতে প্রায় প্রতিটি নির্বাচনের পর তারা কোনো না কোনো ভাবে আক্রান্ত হয়েছে, কোনো নির্বাচনে হয়তো বেশি, কোনো নির্বাচনে কম। এটি তারা দেখতে চাইবেন যে আমরা আর আক্রান্ত না হই, এবং তাদের আরো একটি ভয়, যদি ভোট দিতে না যায় তাহলেও আক্রান্ত হতে পারি। আর সুতরাং এই অনেকগুলো বিবেচনা থাকবে। আর সর্বশেষ যেটি নারী ভোটার, 51% নারী ভোটার, প্রায় 51% নারী ভোটার, তারা কি সিদ্ধান্ত নেয়। একটা তো হচ্ছে এই নির্বাচনে অনেক বিতর্কের মধ্যে নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, এটি একটা বিতর্কের বিষয় হয়েছে যে নারী নেতৃত্ব কেউ মানতে চায়, কেউ মানতে চায় না। নারী সরকার প্রধান হতে পারবেন কিনা, নারীর দল প্রধান হতে পারবেন কিনা। আমরা একটু ঢাকার চিত্র যদি, সুতরাং অনেকগুলো বিষয়, এবং আমি তো বলবো যে নারীরা যাকে চাইবেন তারাই জয়ী হবে। আমি আবারও ফিরবো, আমি একটু যেতে চাই আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। তিনি আছেন 60 ফিটের যে মণিপুর ভয়েস স্কুলে, সেইখানে আছেন, এবং আমরা জানি যে সেখানেই কিন্তু জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সেখানে ভোট দেবেন। তিনি কি এসেছেন কিনা, তার ভোটাধিকার তিনি প্রয়োগ করেছেন কিনা, সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন, পরিবেশ কেমন দেখছেন, সব মিলিয়ে একটু জানাবেন খায়রুল। খায়রুল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? খায়রুল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
আমি এই মুহূর্তে রয়েছি মণিপুরি উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে। এটি ঢাকা 15 আসনের আওতাভুক্ত একটি ভোট কেন্দ্র। এখানে কিন্তু সকাল 7:30টার পর থেকেই এখানকার যে ভোটাররা রয়েছে তারা কিন্তু ভোট দিতে আসছেন এবং বেলা যত বাড়ছে সেই ভোটারদের সংখ্যাও কিন্তু বাড়তে শুরু করছে। 8টার পরে এখানকার যিনি জামায়াত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন, জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু ভোট দিতে এসেছিলেন এবং তিনি কিন্তু তার ভোট দিয়ে কিছুক্ষণ আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলে কিন্তু তিনি বের হয়ে গেছেন এবং তিনি সে সময় বলেছেন যে আসলে 1.5 যুগ পর এই দেশের মানুষ এই নির্বাচনের মাধ্যমে তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছে এবং তিনি বলছেন যে আসলে এই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, সন্ত্রাস মুক্ত একটি দেশ প্রতিষ্ঠা হবে বলেও কিন্তু তিনি আশা করছেন এবং তিনি বারবার বলছেন যে আসলে সকল দলকেই কিন্তু তিনি বারবার আহ্বান করেছেন যে আসলে নির্বাচনের ফলাফল যাই আসুক না কেন সেটি তারাও মেনে নেবেন এবং উভয় যারও দল রয়েছে তাদেরকেও কিন্তু মেনে নেওয়ার কথা তিনি বলেছেন এবং তিনি বারবার বলেছেন যে বিশেষ করে গণমাধ্যমের। অসংখ্য ধন্যবাদ খায়রুল, আপনি থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার কাছে যাব, অন্য ভোট কেন্দ্রের চিত্র নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জেনে নেব। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর ভোটের মাঠে সারাদিন, পাওয়ার্ড বাই এশিয়ান ডুপ্লেক্স টাউন। আমরা এখন নিউজের বিরতিতে যাচ্ছি। কাছ থেকে জানতে চাবো এই ভোট নিয়ে আপনার প্রত্যাশা কি, আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান, 1 মিনিট একটু বলবেন। আগামী বাংলাদেশ তো অনেক পরের, তার চেয়ে আমি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ভোট দেওয়ার পর যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, আমাদের প্রতিনিধি যে কথা বললেন সেটার সূত্র ধরেই বলতে চাই। তিনি বলেছেন যে ফলাফল যাই হোক তারা মেনে নেবেন। নির্বাচনের সময় বা নির্বাচনের আগে সব দলের সব নেতাই কিন্তু এই কথা বলেন, কিন্তু আমরা দেখতে চাই সত্যি সত্যি ফলাফল প্রকাশের পর তারা ফলাফল মেনে নেবেন এবং কারচুপি হয়েছে, ভোট জালিয়াতি হয়েছে, এই ধরনের অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করার যে অতীতে আমরা দেখে এসেছি সেটি যাতে এবার না দেখতে হয়, এটাই। তারপর নির্বাচিত সরকার কি করবে এই বিষয়টি পরে, আগে ভোটের পর্বটা শেষ হোক। ভোটের পর্বটা শেষ হোক। আমি ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই, আপনিও কি একমত কিনা একদম ছোট করে বলবেন, কেমন ভোট দেখতে চান? আমি আসলে দেখতে চাই সারাদিন অ্যাটলিস্ট মানুষ যেন ভোট কেন্দ্রে ঠিক মতো যেতে পারে, সহিংসতা যেন না হয় কোনো ধরনের, এবং যেটাই ফলাফল হোক না কেন, যেহেতু একটা অনেকদিন পরে নির্বাচন হয়েছে, অ্যাটলিস্ট ভোটাররা যেন স্যাটিসফ্যাক্টরি ভাবে ভোটটা দিয়ে আসে বলতে পারেন, তাদের তরফ থেকে যেন কোনো অভিযোগটা না আসে। আর যেটাই ফলাফল হোক না কেন সেখানে আসলে প্রশ্ন না তুলে রাদার হচ্ছে এই সংকটটাকে কিভাবে মোকাবেলা করা যায় বা পরবর্তীতে, কারণ সহিংসতা কিন্তু পরবর্তীতে হওয়ার সংকটটা আরো বেশি, যে দলই আসুক না কেন ভীষণ রকমের চাপের মধ্যে কিন্তু তাদেরকে যেতে হবে, সেই প্রস্তুতিটাও থাকা উচিত। আগামীর বাংলাদেশ আসলে কোথায় দেখতে চান? এই নির্বাচনটাকে বলা হচ্ছে গণতন্ত্রের রূপান্তরের একটি টার্নিং পয়েন্ট, আপনি কি তাই বিশ্বাস করেন? না, এটা আমি বিশ্বাস করি না যে এটি গণতন্ত্রের রূপান্তরের টার্নিং পয়েন্ট, বাট আমি এটাকে গণতান্ত্রিক চর্চার একটা স্টেপিং স্টোন বলতে পারি অবশ্যই, কারণ আমি আপনাকে বলেছি যে অনেকদিন ভোট হয় না, সেই জায়গাটা থেকে এটা একটা স্টেপিং স্টোন ডেফিনেটলি, কিন্তু এটা একদম রূপান্তরের টার্নিং পয়েন্ট তখনই হতো যদি সেটা সত্যিকার অর্থে সকলের পছন্দকে নিশ্চিত করতে পারতো, এবং এটাও একটা ইতিহাসের পার্ট হয়েই থাকবে, হয়তো বা ডিফারেন্ট ভাবে থাকবে, কিন্তু এগেইন এটা না তো 91 হবে, না তো আপনার 96 হবে, না তো 2001 হবে। আপনিও কি একমত কিনা যে গণতন্ত্রের রূপান্তরের টার্নিং পয়েন্ট হবে কিনা এই নির্বাচনকে একটি সর্বশ্রেষ্ঠ নির্বাচন? প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর চিন্তা ভাবনা, মনোভাব, কর্মকাণ্ডের উপর। তারা যদি একসঙ্গে কাজ করতে রাজি থাকেন এবং একে অপরের প্রতি বিশুদ্ধার না করেন, একে অপরকে আস্থায় রাখেন, সেটা বোধহয় একটি গণতন্ত্রের ক্ষেত্রে একটি নতুন যাত্রা শুরু হবে, নতুন অধ্যায়ের প্রত্যাশা আমরা সবাই রাখছি।
অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এবং কৃতজ্ঞতা আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, ইস্পাহানি মির্জাপুর ভোটের মাঠে সারাদিন পাওয়ার্ড বাই এশিয়ান ডুপ্লেক্স টাউন আপনারা দেখছেন। আমি মুন্নি ইউসুফ এখনকার মতো বিদায় নিচ্ছি, তারপরেই নিশ্চয়ই আমার সহকর্মীরা আসছেন এবং আপনারা জানেন আজকে থেকে শুরু করে একদম ফলাফল গণনা পর্যন্ত আমরা কিন্তু আপনাদের সঙ্গে রয়েছি। ধন্যবাদ সবাই।